আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মোহাম্মদ শাহিনুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞানের আজকে আমাদের ফিন্যান্সের সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ আমরা জানি যে এই অধ্যায় থেকে প্রত্যেকবারই কি হয়, প্রশ্ন হয়ে থাকে। আর এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হয়। স্টুডেন্টরা সাধারণত যেটা করে থাকে, এই অধ্যায়ের প্রশ্নগুলা ধরতে পারে না। সমস্যা কি হয়, আমি একজন শিক্ষার্থী হিসেবে যদি বলি, তাহলে এই অধ্যায়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় যে সমস্যাটা হয়, প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু সেইটা ধরতে পারা খুবই কঠিন হয়। অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য কঠিন হচ্ছে কি, কোনটা প্রেজেন্ট ভ্যালু আর কোনটা ফিউচার ভ্যালু সেটা খুঁজে বের করা। তো যেহেতু এই অধ্যায়ের সমস্যাটা হয়, তাই আমরা রিভিশন ক্লাসে আজকে যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায় থেকে 4টা সিকিউ দেখার চেষ্টা করব। যে 4টা সিকিউ এর মাধ্যমে সাধারণত আমরা ধরে দেখাবো যে কিভাবে এটা প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু সেটা বুঝতে হয়। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসে আমাদের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে একটা ম্যাথ। আমরা এখানে বেসিকের অংশে যাব না, কারণ হচ্ছে আমরা বেসিকটুকু কোর্সের সাথে যতটুকু রিলেটেড ততটুকু বোঝানোর চেষ্টা করব, কারণ অলরেডি আমরা আমাদের বেসিকের অংশটা শেষ করে আসছি। এখন যদি আমরা বলি সৃজনশীল অংশ 1-এর ভেতরে এখানে বলা হয়েছে যে আরিফিন সাহেব একটা ব্যাংক হতে, আমরা লাইন বাই লাইন দেখব। আরিফিন সাহেব একটা ব্যাংক হতে ষান্মাসিক, ষান্মাসিক বলতে কি বোঝানো হয়েছে, 6 মাস। তাহলে ষান্মাসিক বলতে কি বোঝানো হলো, 6 মাস। এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ষান্মাসিক 5% হারে সুদে 8 বছরের জন্য 5 লাখ টাকা সংগ্রহ করেন। তাহলে সে একটা ব্যাংক থেকে, একটা লাইনে আমরা যেটা বুঝলাম, লাইনটা যদি ভাঙি তাহলে হচ্ছে আরিফিন সাহেব একটা ব্যাংক হতে 6 মাসে 5% হারে সুদে 8 বছরের জন্য 5 লাখ টাকা কি করেন, তারা সংগ্রহ করেন। অপরদিকে তার বন্ধু মামুন দোয়েল ব্যাংকে 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। তাহলে এই জিনিসটা হচ্ছে মাসিক, এখানে চক্রবৃদ্ধি হচ্ছে মাসিক, আর উপরেরটা ছিল ষান্মাসিক অর্থাৎ 6 মাস পর পর, আর এটা হচ্ছে মাসিক অর্থাৎ মাসে একবার করে। এমন অবস্থায় তার বাবা পরামর্শ দিলেন উক্ত টাকায় পুকুর কিনলে একই সময়ে তার মূল্য হবে দ্বিগুণ। তার মানে এখানে 3টা টার্মস। এছাড়া পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময়ে তার আরো 1 লাখ টাকা আয় হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে 3টা অংশ আছে। 3টা অংশ বলতে এই যে একটা অংশ, ফার্স্ট অংশ এটা, অর্থাৎ সে একটা ব্যাংক থেকে 5% হারে সুদে 8 বছরের জন্য 5 লাখ টাকা কি করেন, সংগ্রহ করে থাকেন। এইটা একটা জিনিস। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে দোয়েল ব্যাংকের ঘটনাটা। দোয়েল ব্যাংকের ঘটনা কি বলা হয়েছে, এখানে 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে সে টাকা রাখতে চায়। এবং 3 নম্বর যে জিনিস সেটা হচ্ছে তার বাবা যে অংশটা বলছে। এখন বলেন, সিকিউ অ্যানালাইসিস করা জরুরি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রশ্নের ভেতরে উত্তর থাকে। কি থাকে, প্রশ্নের মধ্যে সমাধান থাকে। তো আমাদের প্রশ্নের মধ্যেই কিন্তু সমাধান দেওয়া আছে। এখন আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে ফেললাম, এখন আমরা দেখব কোশ্চেন গুলা। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করেন তো। এখন জিনিসটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, আপনাকে আবার একটু বলি নেন, স্লট একটু গ্যাপ আছে, অর্থাৎ স্লট কম খালি আছে, বুঝছেন? সমস্যা নেই, পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টাইমে আসার চেষ্টা করবো। আজকে একটু বেশি আগে হয়ে গেছে, আমরাও বুঝছি। যদিও সব রেকর্ডেড থাকবে, কষ্ট পায়েন না। সো কোশ্চেনটা একটু একবার পড়েন তো, ইনান কোশ্চেনটা একবার পড়েন, তারপরে আমি আপনাকে আবার একবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিব যে আসলে কোন জায়গাটাতে আপনাদের প্রবলেমটা বেশি হয়। ঠিক আছে, একটু আমাকে বলেন যে কোন জায়গাটাতে আপনার প্রবলেমটা বেশি হয়, সেটা দ্রুত বলেন, তাহলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি হচ্ছে কোশ্চেনগুলো বুঝাতে থাকি। এখন জিনিসটা হচ্ছে দেখেন, একটা কোশ্চেনে বলা হয়েছে আরিফিন সাহেব একটা ব্যাংক হতে ষান্মাসিক 5% হার সুদে 8 বছরের জন্য 5 লাখ টাকা সংগ্রহ করেন। ষান্মাসিক বলতে 6 মাস পর পর 5% হারের সুদে সে 8 বছরের জন্য 5 লাখ টাকা কি করে, সংগ্রহ করে থাকে। অপরদিকে তার বন্ধু মামুন হচ্ছে দোয়েল ব্যাংকে 4 লাখ টাকা 8 বছরের জন্য রাখে, যেখানে 9.5% সুদ পাবে। আর তার বাবা বলতেছে যে সে যদি একটা পুকুর কেনে তাহলে পুকুরের মূল্য হবে দ্বিগুণ, এবং ওই পুকুর থেকে মাছ চাষ করে আরো 1 লাখ টাকা পাওয়া যাবে। অর্থাৎ কোশ্চেনের মধ্যে আমি যেটা বললাম একটু আগেই, কোশ্চেনের মধ্যে হচ্ছে আমাদের সব অ্যান্সার দেওয়া আছে।
এই যে জায়গাটা প্রথমে আমাদেরকে বলা হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য কাকে বলে? এখন দেখেন অর্থের সময় মূল্য কি। অর্থের সময় মূল্য হচ্ছে আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার সমান না। অর্থাৎ আজকে 100 টাকা দিয়ে আপনি দেখা যাবে 5টা ডিম পাবেন, ভবিষ্যতে 100 টাকা দিয়ে গিয়ে আপনি 2টা ডিম পাবেন। অর্থাৎ আপনি ডিম কি পাবেন তখন? কম পাবেন। আজকে যে 100 টাকা, ওই 100 টাকা দিয়ে আপনি বেশি ডিম পাবেন, তবে ভবিষ্যতের 100 টাকা দিয়ে কম ডিম পাবেন। এই যে অর্থের মূল্য পরিবর্তন হয়, এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। তারপরে আসেন দীর্ঘমেয়াদে বিনিয়োগের আধুনিক পদ্ধতি কোনটি? দীর্ঘমেয়াদে যে আপনি বিনিয়োগ করবেন, এই বিনিয়োগের আধুনিক পদ্ধতিটা কোনটি? দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আধুনিক একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লিজিং। লিজিং জিনিসটা কি? খ নম্বরে আনসার করার সময় এক কথায় লিখবেন, আধুনিক পদ্ধতিটা হচ্ছে লিজিং। লিজিং হচ্ছে নিজে কোনো জিনিস না কিনে ভাড়া নিয়ে ব্যবহার করা। যেমন আপনার একটা বিল্ডিং কেনার সামর্থ্য নেই, একটা বিল্ডিং কিনতে গেলে 10 কোটি টাকা লাগবে। যেহেতু একটা বিল্ডিং কেনার সামর্থ্য আপনার নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সাধারণত আপনি একটা বিল্ডিং ভাড়া নিবেন এবং সেখানে ব্যবসা করবেন। তাহলে কি হলো দেখেন, লিজিং যখন করবেন, একটা বিল্ডিং যখন আপনি ভাড়া নিবেন, তখন হচ্ছে আপনার খরচ লাগবে অল্প। ওই যে অতিরিক্ত টাকাটা আছে, অতিরিক্ত টাকাটা আপনি চাইলে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ আপনার একটা বিল্ডিং কিনতে 10 কোটি টাকা লাগতো, আর আপনি ওই বিল্ডিংটা ভাড়া নিতে পারতেছেন 50 লাখের মধ্যে। তার মানে একটা হিউজ টাকা আপনার জন্য সেভ হয়ে গেল। এই যে জিনিসটা, এটাকে বলা হয় লিজিং। আর এই লিজিং এর পদ্ধতিটাই হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা সিদ্ধান্ত। অর্থাৎ আপনি বহুদিন ব্যবসা করতে চাইলে আপনাকে এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। বুঝতে পারছেন? এখন আসেন, আমি দেখতেছিলাম যে স্টুডেন্টদের কেউ হচ্ছে কানেক্ট হচ্ছে কিনা বা কেউ আছে কিনা, তো ওরা বেশিরভাগই হচ্ছে এখন নাই। ওকে, যাই হোক, আরিফিন সাহেবের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। এখন আরিফিন সাহেব হচ্ছে ব্যাংক হতে ষান্মাসিক 5% হার সুদে 8 বছরের জন্য 5 লাখ টাকা সংগ্রহ করেন। এটার প্রকৃত সুদের হারটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা যদি এটার প্রকৃত সুদের হারটা নির্ণয় করি, তাহলে কি হবে? আমরা জানি কি, গ নাম্বার অ্যান্সার করবেন এক কথায় সুদের আপনি হচ্ছে সূত্র লিখে দিবেন। প্রকৃত সুদের হার বা EAR, তাই তো? আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনটা ভাঙা লাগবে, কোশ্চেনটা ভেঙে ভেঙে আগানো লাগবে। আলিকিয়াস বলেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। তাহলে আমাদের সূত্র কি ছিল? 1 প্লাস I ভাগ m টু দি পাওয়ার m মাইনাস 1। এইটা আবার গুণ হচ্ছে 100 দেয়। এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্র নিয়ে কারো কোনো অবজেকশন আছে বা প্রবলেম আছে? এটা হচ্ছে আমাদের নরমাল যে সূত্রটা। এখন আমরা কি করতে পারি? এই সূত্রে যে আমাদের সুদের হারগুলো আছে, সেই সুদের হারগুলো, অর্থাৎ সূত্রের ক্ষেত্রে দেখেন আমাদের এই সূত্রে কয়েকটা জিনিসের দরকার আছে। সূত্রে প্রথমত আমাদের আই এর দরকার আছে, এম এর দরকার আছে, আর তো কিছু না। এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলেই আমাদের হচ্ছে ম্যাথ সলভ। তাহলে ফাইন্যান্সের সবসময় যেটা করবেন অর্থের সময় মূল্যে, এই সূত্রের অর্থাৎ এই ইন্ডিকেশন গুলার ভ্যালু বের করার চেষ্টা করবেন। ইন্ডিকেশন গুলার যদি ভ্যালু বের করতে পারেন, তাহলে আপনার ম্যাথ তো খুব ইজি। আর ফর্মুলাটা যদি পারেন। এখন আমরা প্রথমটা দেখি, এম সমান কত সেটা দেখি। তাহলে আমাদের কোশ্চেনে যাইতে হবে। বলছে আরিফিন সাহেব ষান্মাসিক 5% হার সুদে 8 বছরের জন্য কি করছে? একটা চুক্তি করছে। তাহলে এম এর ভ্যালু কত হবে বলেন? ষান্মাসিক বলতে 6 মাস পর পর, তার মানে এম এর ভ্যালু হচ্ছে 2। এম এর ভ্যালু কত? 2। কারণ হচ্ছে আমরা বলছি কয় মাস পর পর? 6 মাস পর পর, ষান্মাসিক, তাই এম এর ভ্যালু 2। এখন আই এর ভ্যালু কি করে বের করবেন? আই সমান, দেখেন আয়ের ভ্যালু কি করে বের করবেন? এইখানে দেওয়া আছে কত? 8 বছরের জন্য ষান্মাসিক 5% হারে। একদম ক্লিয়ার একটা জিনিস বলি, আপনার এখানে বলছে 6 মাসে 5%, তাহলে আপনার বছরে সুদের হার কত? এই আই সমান মানে হচ্ছে, আই বলতে বোঝানো হচ্ছে 1 বছরের সুদ। এটা মাথায় রাখবেন। কয় বছরের সুদ? 1 বছরের সুদ। তো আপনার কোশ্চেনে তো দেওয়া আছে 6 মাসের সুদ। কোশ্চেনে কত দেওয়া আছে? 5% সুদ। কয় মাসের? 6 মাসের।
6 মাসে যদি 5% হয় তাহলে আয় সমান বের করতে গেলে কি আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে না? তাহলে 1 বছরেরটা বের হবে 10% হবে। বুঝতে পারছেন? আলিকিয়াস, ইনান, ওয়ালাইকুম আসসালাম স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, কন্টিনিউয়াসলি দেখা হবে, চিন্তা করেন না। এখন বুঝছেন এই অংশটা? আপনারা সবাই ক্লিয়ার কিনা যে সূত্রের এই অংশটা ধরে ধরে বুঝিয়ে দিলাম? এই অংশটা আপনারা বুঝলে খুবই উপকার হলো আমার জন্য, যে আপনারা বুঝছেন। এখন তাহলে আমরা হচ্ছে আয়ের ভ্যালু পাইলাম, এম এর ভ্যালু পাইলাম, তাহলে এখন সূত্রে বসায় দিই। সূত্রে যদি বসাই তাহলে হচ্ছে 1 প্লাস আয়ের ভ্যালু আমরা কত পাইলাম? 10%, তার মানে 0.10। আমাদের ইংরেজি বাংলা মিক্স হয়ে গেছে, আমরা ইংরেজি করে দিই এটা। আর হচ্ছে এম এর ভ্যালু পাইলাম 2। আপনারা ফাইন্যান্সে পুরোটা হচ্ছে ইংরেজিতে লিখতে পারেন, এটাই কোনো আপত্তি নেই। দেন এই যে একবারে একটা ব্র্যাকেট চলে গেল, এটা হচ্ছে 100 দিয়ে গুণ হবে। এখন সূত্রটা একটু সলভ করেন তো, যোগ বিয়োগ করেন তো। এখানে সরি, এই জায়গাটাতে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। একটু যোগ বিয়োগ করে আমাকে বলেন। এখানে কিন্তু 0.10 ছিল। আপনারা একটু ক্যালকুলেটরটা নেন, নিয়ে আমাকে বলেন কত হয়। ওকে, ক্যালকুলেশনটা করেন। সবাই একটু খাতা কলম নেন। স্যার আমি আপনাদেরকে কেন ক্যালকুলেশন করতে বলতেছি দেখেন, এটা হচ্ছে রিভিশন ক্লাস। এখন রিভিশন ক্লাসে আপনাদের অনেক জায়গায় আটকাবে, যেমন ক্যালকুলেশন করতে গেলে একটা ভুল ক্যালকুলেশন করবেন, সেটা আমি আবার সলভ করে দিব। আপনাদের তো নর্মাল ক্লাসগুলো শেষ হয়ে গেছে, এখন রিভিশন ক্লাসে প্রবলেম সলভ করব আমি। আপনাদের সাথে বেশি বেশি ক্লাস নিব, এখন থেকে আমি ভাবছি তো বেশি বেশি ক্লাস নিব আপনাদের। হ্যাঁ হ্যাঁ করেন, একসাথেই করেন। একসাথে বলতে কি ঘ নাম্বার করবেন না এটা আলাদা করে একবারে করে দিবেন? কোনটা? দ্রুত করেন। ভেরি গুড। আমি আবার আপনার কথা শুনে বাংলায় লিখে দিলাম 10.25। আর যেহেতু 100 দিয়ে গুণ করছি তাই পার্সেন্টেজ লিখতে হবে ম্যান্ডেটরি। পার্সেন্টেজ যদি না লেখেন তাহলে হচ্ছে ম্যাথে 0 দিয়ে দিবে। সো বি কেয়ারফুল, আপনাকে পার্সেন্টেজ মাস্ট লিখতে হবে। বোঝা গেছে? এখন আসেন, এটা তো বুঝছেন, এই অংশটাতে আসেন। এই অংশটাতে দেখেন আপনাকে গ নাম্বার আমাদের শেষ। ঘ নাম্বারে বলছে দোয়েল ব্যাংক হতে মামুন কত টাকা পাবে তা নির্ণয় পূর্বক বাবার পরামর্শ গ্রহণ সঠিক হবে কিনা তা মূল্যায়ন করো। তার মানে আমি আপনাদেরকে প্রথমে বুঝাই দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে সবসময় খুঁজে বের করবেন যে কয়টা অপশন আছে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার অপশন। তো 2 নাম্বার অপশনে বলছে যে দোয়েল ব্যাংকে সে টাকা রাখলে কি কি হবে, চক্রবৃদ্ধি সুদে কি কি বাড়বে। আর হচ্ছে 3 নাম্বার যে অপশনটা আছে, সেই 3 নাম্বার অপশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তার মূল্য কিভাবে দ্বিগুণ হবে, অর্থাৎ বাবার পরামর্শটা। এখন এই টাইপসের ম্যাথ বেশি আসবে পরীক্ষায়, মাস্ট এই টাইপসের কোশ্চেন আসবে। একটা ব্যাংক আর আরেকটা প্রতিষ্ঠানের সাথে জোড়া দিয়ে দিবে, বলবে যে কোনটা বেশি লাভজনক। তাহলে আমাদেরকে প্রথমে বলছে দেখেন তো কোনটা হচ্ছে বেশি মূল্যায়ন লাভজনক হবে। তাহলে আমরা আগে দোয়েল ব্যাংকেরটা দেখি। অপরদিকে বন্ধু মামুন দোয়েল ব্যাংকে 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। সে টাকাটা তাহলে এখন রাখতে চায়, তাহলে এর প্রেজেন্ট ভ্যালু বের হবে না ফিউচার ভ্যালু বের হবে বলেন তো? এটা আমাকে বলেন। আপনাদেরকে এটা আগে ধরতে হবে যে প্রেজেন্ট ভ্যালু বের হবে না ফিউচার ভ্যালু বের হবে। এই জায়গায় ভুল করলেই শেষ। বলেন প্রেজেন্ট না ফিউচার ভ্যালু বের হবে? সে মাসিক চক্রবৃদ্ধিতে এত টাকা রাখতে চায়, তাহলে নিশ্চয়ই এটার ফিউচার ভ্যালু বের হবে। টাকা তো এখন রাখবে তাই না? টাকা যদি এখন রাখে তাহলে এটার কি বের হবে বলেন? ফিউচার ভ্যালু বের হবে না? তাহলে দোয়েল ব্যাংক এই ধরনের ডাবল জিনিসের অ্যান্সার করার সময় লিখবেন দোয়েল ব্যাংকের তথ্য, একবারে স্পষ্ট করে উল্লেখ করে দিবেন যাতে টিচার মার্কস না কাটতে পারে। দোয়েল ব্যাংকের তথ্যের ভেতরে ফার্স্ট লিখবেন যেটা আমরা জানি এফভি সমান
পিভি ইন্টু 1 প্লাস এখানে হচ্ছে আমাদের একটা ডিভাইডেশন আছে i টু দি পাওয়ার n, এটা হচ্ছে যখন আমরা নর্মাল সূত্রটা ইউজ করি। দেন আবার গিয়ে এটা একটু লিখে দিবেন 1 প্লাস i ভাগ m টু দি পাওয়ার n গুণ m, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিবেন, তাহলে টিচার বুঝবে যে আপনার পুরো বেসিকটা ক্লিয়ার আছে। আমার কথা বুঝতে পারছেন? এখন কি করব তাহলে? আমি একটু আগেও বললাম যে সূত্র বসানোর পরে কাজ হচ্ছে প্রত্যেকটার ভ্যালু বের করা। এখন পিভি সমান কত? পিভি সমান দেখেন এখানে উল্লেখ করা আছে যে 4 লক্ষ টাকা আপনি রাখবেন ব্যাংকে, ওই যে মামুন রাখতে চাইছে। তাহলে পিভি সমান হচ্ছে 4 লক্ষ টাকা, আমি ইংরেজিতে লিখে দিলাম পুরোটা, লিখলে কোনো আপত্তি নেই। তারপরে আয় সমান কত? আয় সমান দেখেন এখানে দেওয়া আছে 9.5%, তার মানে কি 9.5% ভাগ 100, তাহলে 0.095 এটা। আর এম সমান কত? এখানে বলছে মাসিক চক্রবৃদ্ধিতে, যেহেতু মাসিক কথাটা উল্লেখ আছে তার মানে এম এর ভ্যালু হচ্ছে 12। তাহলে আমরা এখন সব ভ্যালু পেয়ে গেলাম, ভ্যালুগুলোকে জাস্ট বসায় দিব আর ক্যালকুলেশন গুলো আমি আপনাদের থেকে করায় নিব। আয়ের ভ্যালু আমরা পাইলাম 0.09%, 12। আর এন আমাদের কত দেওয়া ছিল জানি, বছর দেওয়া ছিল 8 বছর, 8 গুণ 12। এবার করেন তো, মিথিলা আছেন? অ্যানি, আলিকিয়াস, আপনারা আছেন? ওকে, এবার হচ্ছে ক্যালকুলেশনটা একটু করেন, দেখেন কত আসে। স্যার আলিকিয়াস আবার একটু চেষ্টা করেন তো, এটা হওয়ার কথা না তো, এটা তো হবে না, আরো বাড়বে। আরো একটু চেষ্টা করেন, ক্যালকুলেশনে কোথাও ভুল করছেন সম্ভবত। অনেক আসবে, অনেক আসবে, কারণ বছর অনেক বেশি, 8 বছর না, আবার 8-এর সাথে 12 দিয়ে গুণ করছি না, তার মানে হচ্ছে আপনার হিসাব অনেক বেশি আসবে। কি বলেন, এত সংখ্যা নেয় না? আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে তাহলে একটু বুঝাই দিই, কেমন? দেখেন, সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে 4 লক্ষ টাকা এখানে লিখে রাখবেন। দেন 1 প্লাস 0.095 12 দিয়ে ভাগ করেন, কত আসে? 0.095 12 দিয়ে ভাগ করেন, কত আসে দেখেন তো? 0.095 ভাগ 12 কত আসে? 0.00792, এটা আসে। 8 12 96, উপরে থাকে 96। 4 লক্ষ টাকা গুণ 1.00792, এটাকে যদি টু দি পাওয়ার 96 দিয়ে গুণ করে দেন তাহলে কত আসে? এটার সাথে প্লাস করেন, করার পরে এই ভ্যালুকে টু দি পাওয়ার হচ্ছে আমরা 96 করলাম, তাহলে আমাদের আসে এই 4 লাখ টাকা থেকেই গেল 2.1319। এখন এটার সাথে যদি আমরা আবার গুণ দিই 4 লক্ষ টাকা, তাহলে আসে 8,52,754 টাকা। এটা ধরে নিলাম, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। বুঝতে পারছেন? সো ভ্যালু আসবে এই টাইপসের। এটা হচ্ছে দোয়েল ব্যাংকের তথ্য।
এখন দোয়েল ব্যাংকের তথ্যের সাথে আমাদের আরো একটা জিনিসের তথ্যের যুক্ত করতে হবে। সেটা হচ্ছে দেখেন, দোয়েল ব্যাংকের তথ্য তো আমরা বের করে ফেললাম, আমাদের কিন্তু শেষ না। এখন বলছে বাবার পরামর্শ গ্রহণ কি সঠিক হবে নাকি ভুল হবে, সেটা যাচাই করেন। এখন বাবার পরামর্শ যদি আমরা যাচাই করতে যাই, তাহলে বিষয়টা হচ্ছে বাবা বলছে পুকুর কিনলে তার মূল্য হবে দ্বিগুণ, অর্থাৎ ডাবল হবে। 4 লাখ টাকায় পুকুর কিনলে 8 লাখ হবে, এবং মাছ চাষ করে আরো 1 লাখ টাকা পাওয়া সম্ভব। এখন আসেন এইখানে আমরা দেখি, তাহলে পুকুরের ক্ষেত্রে তাহলে আমাদের লাভটা কোথায়? পুকুরের ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি, তাহলে হচ্ছে মূল্য দ্বিগুণ হবে। মূল্য যদি দ্বিগুণ হয়, তাহলে কি হলো, 4 লাখ টাকা দিয়ে যদি সে পুকুর কিনে, তাহলে দ্বিগুণ হইলে গুণ হবে 2, 8 লাখ টাকা, রাইট? অর্থাৎ হচ্ছে 8 লাখ টাকা হইলো। আর বলছে কি মাছ চাষ করে লাভ হবে আরো 1 লাখ টাকা। তাহলে টোটাল কত টাকা হলো? 9 লক্ষ টাকা। এইখানে লাভ হয়েছে তার ফিউচার ভ্যালু হয়েছে 8,52,754 টাকা, আর এইখানে হয়েছে 9 লাখ টাকা। তাহলে সে কোনটা নিবে? নিশ্চয়ই বাবারটাই হচ্ছে সে গ্রহণ করবে, অর্থাৎ পুকুরের ক্ষেত্রটাই সে গ্রহণ করবে। সবাই বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ মিথিলা, এরকম একটু চেঞ্জ হবে। সৃজনশীল 2 এ যদি আমরা যাই, দেখেন সৃজনশীল 2 এর অংশ, শাকিল সাহেব তার 10 লক্ষ টাকা, ওনার যে 10 লক্ষ টাকা আছে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে আগ্রহী। ওনার কাছে 10 লাখ টাকা আছে, সেটা উনি 5 বছরের জন্য যে কোনো ব্যাংকে রাখতে চায়। এখন বলছে জনতা ব্যাংকে তাকে প্রতি 3 মাস পর পর, অর্থাৎ প্রত্যেক 3 মাস পর পর 11.50 হারে চক্রবৃদ্ধি সুদ দিবে। তাহলে আমরা একটা পাইলাম যে একটা ব্যাংক তাকে এই ধরনের সুদ দিবে। আর অগ্রণী ব্যাংক তাকে বার্ষিক 12% হারে সুদে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এই ক্ষেত্রে বেসিক যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে বার্ষিক, আর এখানে বলছে প্রতি 3 মাস পর পর। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। অর্থাৎ ওনার কাছে টাকা আছে, উনি ওই টাকাটা ব্যাংকে রাখতে চাচ্ছে। এখন দুইটা ব্যাংক দুই দিকে টানতেছে, ভাই এদিকে আসো লাভ, এদিকে আসো লাভ। এখন আলটিমেটলি উনি কোন দিকে যাবে, ওনাকে আমরা ডিসিশন নিতে হেল্প করব। এখন সেটাই হচ্ছে আমাদের কাজ। ফার্স্ট অফ অল, যেটা প্রকৃত হারের সুদের সূত্রটি লেখো। তো EAR এর সূত্রটা লিখবেন। আমরা জানি কি EAR সমান কি, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা সূত্র কি ছিল? 1 + I ভাগ M, তাই তো, টু দি পাওয়ার M - 1। এটা আবার হচ্ছে কিছু বইয়ে, অর্থাৎ বড় ক্লাসের বইগুলোতে × 100 দেওয়া আছে। এই হচ্ছে EAR এর সূত্র। সুযোগ ব্যয় কাকে বলে? খ নাম্বারে সবসময় যেটা করবেন, আগে ডেফিনেশন দিবেন, তারপর একটা উদাহরণ দিবেন। সুযোগ ব্যয় হচ্ছে যখন একটা সুযোগ গ্রহণ করার ফলে অন্য একটা সুযোগ হাতছাড়া হয়ে যায়, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। যেমন আপনাকে বলি, মনে করেন আপনার কাছে 10 লাখ টাকা আছে। এখন এই 10 লাখ টাকা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই 10 লাখ টাকার একটা অংশ মনে করেন জনতা ব্যাংক চাচ্ছে, অর্থাৎ পুরো 10 লাখ টাকা জনতা ব্যাংক চাচ্ছে যে আমার কাছে রাখেন, আমি 12% সুদ দিব। আবার অগ্রণী ব্যাংক বলতেছে ভাই আমার কাছে রাখেন, আমি আপনাকে 15% সুদ দিব। একজন বলতেছে 12% সুদ, আরেকজন বলতেছে 15% সুদ। এখন কোনোটাই কিন্তু খারাপ না, হইতে পারে যে একটা হচ্ছে বেশি দিচ্ছে আর একটা কম দিচ্ছে। এখন আপনি নিশ্চয়ই বেশিটাতে যাবেন, অর্থাৎ আপনি 15% সুদের ওইখানে টাকাটা রাখবেন। 15% সুদের ওইখানে যখন টাকাটা রাখবেন, তখন আপনার পুরো টাকা কিন্তু শেষ, আপনার কাছে আর কোনো অবশিষ্ট টাকা নেই। এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনি আবার যেটা করবেন, আপনার কাছে যদি টাকা থাকতো, নিশ্চয়ই আপনি এই যে আরেকটা ব্যাংক ছিল সেখানেও ইনভেস্ট করতেন। কেন ইনভেস্ট করতে পারেননি? কারণ আপনার হাতে টাকা নেই। অর্থাৎ টাকা না থাকার কারণে আপনি একটা সুযোগ মিস করলেন, একটা লাভ মিস করলেন। এটাকে বলা হয় সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পারছেন। সুযোগ ব্যয় ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝছেন অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়? নাকি আবার বলবো? বলছে শাকিল সাহেব জনতা ব্যাংকে অর্থ জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে?
তো জনতা ব্যাংক কোনটা ছিল? জনতা ব্যাংক ছিল 1 নাম্বার। তাহলে আমরা ওটা সলভ করে আসি। তাহলে এটা তো আমাদের ফিউচার ভ্যালু বের হবে, ফেরত পাবেন বলছে। দেখছেন এখানে স্পষ্ট উল্লেখ করছে ফেরত পাবেন, এটা দেখেই আপনাকে বুঝতে হবে যে আপনি ফিউচার ভ্যালু বের করবেন। এখন তাহলে আমরা জানি কি গ নাম্বার, FV equals to PV into 1 plus I ভাগ M, M into N, এটা। এখন এখানে আমাদের পিভি কত সেটা আমাদের লাগবে, ভ্যালুগুলো এরকম পাশে লিখে নেবেন ম্যাথ করার সময়। পিভি হচ্ছে 10 লক্ষ টাকা, আই কত টাকা? আই হচ্ছে দেখেন এখানে বলাই হয়েছে আপনাকে প্রতি 3 মাস পর পর 11.50 হারে সুদ দিবে। তার মানে আই হচ্ছে 11.50 ভাগ 100, তার মানে দাঁড়ায় 0.1150, এটা হচ্ছে আই। তো পিভি গেল, আই পাইলাম, এম কত? প্রত্যেক 3 মাস পর পর যদি সুদ হয় তাহলে বছরে কয়বার হয়? 1 বছর সমান 12 মাস। তার মানে প্রত্যেক 3 মাস পর পর যদি আপনাকে সুদ দেয়, 1 বছরে 4 বার সুদ দেয়, রাইট? তাহলে 1 বছরে 4 বার সুদ দিলে আপনার এম এর ভ্যালু হচ্ছে 4। আর এন কি বলছে? অর্থাৎ বছর। আমরা জানি এন সমান হচ্ছে আমাদের বছর। তো টোটাল কয় বছরের জন্য সে টাকা রাখবে? এখানে বলেই দিছে 5 বছরের জন্য টাকা রাখবে। তাহলে এন হচ্ছে 5 ইয়ার্স। কারণ পিবি পাইলাম 10 লাখ টাকা, অন আই এর ভ্যালু আমরা কত পাইলাম? 0.1150, এম এর ভ্যালু কত পাইলাম? 4, আর উপরে হচ্ছে 4 গুণ 5 এম আর এন। ওই যে আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিলাম, স্টেজ বুঝাই দিই একটু, যে কিভাবে গেলে হিসাবটা আপনাদের জন্য সহজ হবে। সেটা হচ্ছে ফার্স্ট স্টেজে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করবেন। ফার্স্ট কাজ আপনার, একবারে করতে যাবেন না। ফার্স্ট স্টেজে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ। করার পরে সেকেন্ড স্টেজ হচ্ছে এই 1 প্লাস এইটা যোগ করবেন, যেটা বের হবে, আর এটা নরমালি বসে যাবে। তাহলে এইটা প্লাস এইটা যোগ করলেন, করার পরে উপরে কি হলো? 20 টু দি পাওয়ার 20 দিবেন। দিলে, ও সরি, এখানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের এই সাইডে। এখন এই সাইডে কি করবেন? এই সাইডের অংশটাকে শেষ করে এটার সাথে লাস্টে এসে গুণ করে দিবেন, তাহলে আপনার অ্যান্সার বের হবে। একটু আগে আমি যেটা করলাম। সো একটু ভেঙে ভেঙে করেন তো, অ্যান্সারটা আমাকে বলেন যে আপনারা ক্লাসে আসলে কতটুকু অ্যাটেনটিভ। আমাকে বলেন যে আসলে বুঝছেন কিনা। আপনি আগেই করে ফেলছেন। মিথিলা স্যার, পার্সেন্টেজ হবে না, কারণ এখানে তো গুণ দেই নাই, 100 দিয়ে স্যার, তাই এখানে কি হবে না? কোনো পার্সেন্টেজ হবে না। 17,62,000, ভেরি গুড। বাকিরা কি ক্লাসে নাই? এখন আসেন ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে কোন ব্যাংকে অর্থ জমা রাখলে শাকিল সাহেবের জন্য লাভজনক হবে। তো আমরা তো অলরেডি একটা ব্যাংকেরটা বের করে ফেলছি, আরেকটা ব্যাংকেরটা বের করলে আমরা তুলনা করতে পারবো যে আসলে কোন ব্যাংক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের জনতা বের করা শেষ, এখন অগ্রণীটা জাস্ট বের করতে হবে, এছাড়া আর কিছু না। ঘ নাম্বার, লিখবেন অগ্রণী ব্যাংকের তথ্য দিয়ে জাস্ট এবার সূত্র লিখে দিলেই হবে, কারণ বারবার আপনার সময় থাকবে না। I to the power n। এখন এটা যেহেতু বার্ষিক বলছে, আমাদের এম এর কোনো প্রয়োজন নাই। বার্ষিক 12% হারে সুদে, আর আমরা তো অলরেডি হচ্ছে পিভির ভ্যালু পেয়ে গেছি, কারণ আমরা জানি কি পিভি হচ্ছে 10 লক্ষ টাকা। আর অন থাকলো, আয়ের ভ্যালু কত আছে আমাদের এখানে? 12%। 12% মানে কত? 12 ভাগ 100,
0.12, 0.12, আর n সমান কত? 5। এখন এটা বের করেন তো মিথিলা। বাকি এই আনি কোথায়? আলিকিয়াস 17,62,000 কত জানি। আচ্ছা নিলাম 341 টাকা পর্যন্ত। তাহলে আগেরটা কত বের হয়েছে? 17,62,000, আর এটা 17,62,341 টাকা। এত ক্লোজ, বাহ। এই দুইটাই কি সেম হলো? দুইটাই সেম হবে কেমনে? মিথিলা আপনি এই পয়েন্ট কি বাদ দিয়েছেন স্যার? আগেরটাই আমি দেখতে পাচ্ছি 17,62,775 টাকা আসছে, আর এটা 17,62,341 টাকা আসছে। দেখেন সব প্রায় ঠিক আছে, শুধুমাত্র শেষের এই অংশটার জন্য কিন্তু ভ্যালু পুরো চেঞ্জ হয়ে যাবে। 17,62,775 টাকা। তাহলে নিশ্চয়ই আমরা কোনটাকে নিব? নিশ্চয়ই আমরা জনতা ব্যাংকটাকে পছন্দ করব, রাইট? কারণ জনতা ব্যাংকে হচ্ছে আমাদের কি আসবে? ফলাফল ভালো আসবে, অর্থাৎ জনতা ব্যাংক হচ্ছে আমাদের জন্য ভালো। সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো এখানে কোথাও 3 বছর নাই, তো 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে হবে স্যার, বুঝছেন? ওকে, এখন এই কোশ্চেনটা আপনারাই পড়েন, পড়ে এই কোশ্চেনটা আপনারা সলভ করবেন, কারণ কোশ্চেন একই ধাঁচের বারবার হয়। পারবেন না? গ আর ঘ আপনারা করে অ্যানসারটা আমারে বলতে। কারণ এখন রিভিশন ক্লাস, আমি আপনাদের থেকে আউটপুট বেশি চাইবো, সত্যি কথা যেটা। ওকে, তাহলে আমি আরেকটা অ্যানি, আলিকিয়া, সিনান আপনারা আছেন, আপনাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম আছে কিনা? সবাই যে কয়জন আছেন সেই কয়জন আমাকে রেসপন্স করেন যে এই অধ্যায়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তাহলে 3 আর 4 নাম্বারটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দিবেন, হবে? অ্যানি, ইনান, আব্দুল্লাহ, আলিকিয়াস, বুঝতে পারছেন? আমি তাহলে আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব, আপনারা এটা আমাকে আগামীকালকের মধ্যে দিবেন। দেখেন স্যার না পারলে আমাকে দেন, ছবি তুলে দেন, আমার কোনো আপত্তি নাই, আমি আবার সলভ করে দিয়ে দিব, কিন্তু প্র্যাকটিসটা আপনারা করেন। আমি এক জিনিস 100 বার ক্লাস নিয়ে কোনো বেনিফিট নাই। এই জিনিসের ক্লাস আমাদের অলরেডি এডু পরিবারে অনেকগুলো পোস্ট করা, সো লাভটা কোথায়? আমি যে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, এটা এবার আপনারা অ্যাপ্লাই করেন, করে দেখেন কোথায় আটকায় যায়, সেই আটকানো জায়গাটা আমি ছাড়াবো। ওকে, ঠিক আছে স্যার, তাহলে আজকে এখানে শেষ করে দিই ক্লাস। আপনাদের সাথে আবার সন্ধ্যায় ক্লাস আছে কিন্তু অ্যাকাউন্টিং এ, সো সন্ধ্যায় সবাই জয়েন করেন দ্রুত, ঠিক আছে? আর কারোর কোনো চ্যাপ্টার বাদ থাকলে বার্ষিক পরীক্ষা বা কোনো কিছু আমাকে পার্সোনালিও নক করতে পারেন, আমি সলভ করে দিব। সেই অধ্যায় আমি প্রয়োজনে রেকর্ডেড ক্লাস হলেও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। একজনের জন্য হলেও ক্লাস নিব, আপত্তি নেই কোনো, ঠিক আছে? আমাকে একটু পার্সোনালি জানাই দিয়েন যে স্যার আমার এই চ্যাপ্টারটা এখনো হয় নাই বা এরকম সমস্যা। তাহলে আজকে এখানেই আপনাদের সাথে, হ্যাঁ হ্যাঁ মিথিলা বলেন। অবশ্যই অবশ্যই, মিথিলা কি বলতেছেন? একটা কথা বলে চলে গেলেন, আমি আছি কিনা বুঝতেছি না, নাকি বলতেছেন কি কোনটা? ওকে, তাহলে স্যার এখানে শেষ করি।